সরকারি দলেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে আনতে হলে একটা শক্তিশালী বিরোধী দল লাগবে। আমি মনে করি যদি সেই কাজটি তারা করার ইচ্ছা পোষণ করে তাহলে ভাগবটোয়ারের দিকে যাবে না, এবং এই ভাগবটোয়ারের দিকে যাওয়া মানেই বাজে বন্দোবস্ত প্রতিষ্ঠা হওয়া। গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা অনেক বেশি, কারণ হচ্ছে আমি যখন একটা জায়গায় বসি নিজের ভুল কিন্তু নিজে দেখা যায় না। আমার মনে হচ্ছে হ্যাঁ, ওই জায়গাটায় জামাত ইসলামী তারা সংসদের বিরোধী দলের দায়িত্ব পালন করছে, ওই জায়গাটা আমি বলবো যে তারা হয়তো, আমার কাছে এখনো মনে হচ্ছে তারা আসলে প্রপার বিরোধী দলটা হয়ে উঠতে পারেনি। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। নতুন বাংলাদেশে আমরা দেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের অধিকার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি। আমরা বিশ্বাস করি সত্য কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, একই সাথে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরা আমাদের দায়িত্ব। এখানে আলোচনা হয় আইনের শাসন, গণতন্ত্র এবং জবাবদিহিতা নিয়ে। একই সাথে জনগণের প্রত্যাশা নিয়েও আমরা আলোচনা করবার চেষ্টা করি। দেশ এবং দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সমসাময়িক বিষয়গুলো তুলে আনবার চেষ্টা করি এবং নতুন বাংলাদেশের যেই স্বপ্ন, অর্থাৎ ন্যায় বিচার এবং মানবিক রাষ্ট্র গঠনের যেই প্রত্যয়, সেই প্রত্যয় নিয়েই আমাদেরও পথ চলা। আপনাদের মতামত, প্রশ্ন এবং অংশগ্রহণ আমাদের এই আয়োজনের প্রাণশক্তি। আমি জান্নাতুল কলি আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি এবং দুজন অতিথি আমাদের সঙ্গে আছে, পরিচয় করে দিতে চাই। আমার ডান দিক থেকে আছেন ব্যারিস্টার ওমর ফারুক, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট, এবং তারপরেই আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট। আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নানামুখী চাপে সরকার। এবং এই আলোচনায় যাবার আগে শুরুতেই আসলে যেটা বলতে চাই, ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে দিয়ে যদি শুরু করি আসলে আলোচনাটা। এই সরকার 24-এর পর দেশের যে অবস্থা ছিল, রাজনৈতিক অবস্থা ছিল, সেই অবস্থা থেকে উত্তরণের পর একটা নির্বাচিত সরকার আসার পরে নানা রকম চাপের মধ্যে দিয়ে সরকারকে যেতে হচ্ছে। বৈশ্বিক যুদ্ধের কথা যদি বলি, অর্থনৈতিক অবস্থার কথা যদি বলি, একই সাথে তারপরে বাজেটের কথা আসলো, সেই একটা চাপ উতরে এখন প্রাকৃতিক দুর্যোগের দিকেও এক ধরনের একটা সম্ভাবনা বা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এখন এই সময়ে বিরোধী দলের যেই রাজনীতি, সেই রাজনীতিতেও আমরা এক ধরনের হুঙ্কার শুনতে পাচ্ছি যে রাজনৈতিক জায়গাটা আবারও গরম হতে পারে। কারণ চলতি সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে, গোলাম পারওয়ার বলেছেন এই কথা। এবং উনি বলেছেন যদি জাতির এই আশা পূরণ না হয় তাহলে জনগণের যেই অধিকার সেটা যদি দিতে সরকার গড়িমসি করে তাহলে অপ্রয়োজনীয় রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হবে। এইটাকে এক ধরনের হুমকির মতো আচরণ বা কথায় আপনি আসলে দেখেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই আজকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে স্মরণ করছি, এই কারণে ওনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, একদম ফ্রেশ ক্লিন ইমেজের একজন লোক চলে গেলেন। রাজনীতিতে শূন্যতা তো অবশ্যই আসবে, তো ওনার আত্মার মাগফিরাত কামনা করি। দ্বিতীয়ত, জুলাই মাস, এই জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করতেছি, কারণ বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বা আরও আগে এই ধরনের অল্প কয়েকদিনের ব্যবধানে এত প্রাণ গিয়েছে কিনা কোনো সরকারের আমাদের ট্যাক্সে বন্দুক কিনা, গুলি কিনা, বাহিনীর পোশাক কিনা, ওদের হাতেই এত প্রাণ গিয়েছে কিনা আমার জানা নেই। আপনি যে কথাটি বলেছেন এই কথাটার উত্তরে একটি কথাই বলবো, হুঙ্কার বিরোধী দল দিচ্ছে, এটি আমার কাছে কথার কথা মনে হচ্ছে, মানে দৃশ্যত মনে হচ্ছে। এগুলো কার্যত হবে না। এই কারণে আমি একটা উদাহরণ দিই। আমাদের গত 17 বছর, যেটাকে ফ্যাসিস্ট বলি, সবচেয়ে বড় ক্রাইসিস ছিল বিরোধী দলের। এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য বিরোধী দল সরকার একাকার হয়ে গেলে এটা একটা ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্টস, সেটির সম্ভাবনা অনেক বেশি। এই কারণে আমি বলছি বর্তমানে যে সংসদটা আছে, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, সদ্য এনসিপি বলেন, অনেক দীর্ঘদিনের সখ্যতা। এই সখ্যতাকে আমি বিরোধিতা করি না, সখ্যতা আছে, বাস সখ্যতা থাকতেই পারে। সেই সখ্যতার বাইরে গিয়ে ওনারা কিছু করবেন মনে হয় না। এই কারণে আমি রিসেন্ট একটা উদাহরণ দিই। বাংলাদেশ বার কাউন্সিল, আমাদের রেগুলেটরি অথরিটি, সব লয়ারদের বাংলাদেশের, ওখানে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয় কারা ওইটা পরিচালনা করবে। শুধু ইলেকশন ছাড়া অ্যাডহক কমিটি দেওয়া যাবে অ্যাক্ট অফ গড, এক বাক্যে বলি তাহলে। গত জুলাইয়ের পরে অ্যাডহক কমিটি দিয়ে চালিয়ে আসছে, লাস্ট একটা ইলেকশন ডিক্লেয়ার করেছে। তখন ইলেকশনটা পোস্টপোন করে অ্যাডহক কমিটি দিয়েছে, বলেছে তেলের ক্রাইসিসের কারণে বার কাউন্সিল ইলেকশন বন্ধ। সেই মেয়াদ শেষ হওয়ার পরে এখন একটা অ্যাডহক কমিটি করেছে
ওখানে জামাত আছে, এনসিপি আছে, বিএনপি আছে, অর্থাৎ ভাগের রাজনীতি। তো আপনি একটা বাজে একটা বন্দোবস্তকে সবাই মিলে একটা জায়েজ করে নিলেন, এবং যারা জায়েজ করেছে, যারা ওখানে মেম্বার হয়েছে, তারা বহু বহু জায়গায় তারা ন্যায়ের কথা বলেছে, নীতির কথা বলেছে, স্বচ্ছতার কথা বলেছে, গণতন্ত্রের কথা বলেছে, সততার কথা বলেছে। আমাদের বন্ধু, তারা ওখানে গিয়ে মেম্বার হয়ে বসে ফার্স্ট ক্লাস আরামায়াসে আমাদের ওখানে চাঁদা দেওয়া টাকায় ওরা খাওয়া দাওয়া করতেছে, এক একজন কমিটির চেয়ারম্যান হচ্ছে। আমি উদাহরণটা এই কারণে দিচ্ছি, আমি যেহেতু সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমার কাছে এটা খুব ব্যথা লাগে, খারাপ লাগে। একটা সর্বোচ্চ প্রফেশনাল বডি, মানুষ রেসপেক্ট করে, ওখানে ইলেকশন হয়, ইলেকশনের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত হয়। ইলেকশন শিডিউলও ঘোষণা করা হয়েছে, আমরা নমিনেশন সাবমিটও করেছি। আজকে এসে এই যে ভাটোয়ারার বন্দোবস্ত, সেটির দিকে যাচ্ছে। আর যেটি আপনি শুরুতেই বলেছেন যে গভর্নমেন্টের ক্রাইসিস, হ্যাঁ, গভর্নমেন্টের ক্রাইসিস সারা পৃথিবীতে আছে, প্রত্যেকটা দেশে আছে। আমরা গভর্নমেন্ট কেন বসাই? আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি কেন গভর্নমেন্টকে পালি? এই যে এত গাড়ি, এত বাড়ি, এত লাক্সারি, এত আড্ডালি, এত পিয়ন, এই টাকাটা আমার পকেট থেকে যায়। আমি আমার স্বস্তির জন্য আমি বলি। আমি আরেকটা উদাহরণ দিতে চাই, চ্যালেঞ্জ। আপনি বিরোধী দলকে কি কখনো বলতে শুনেছেন যে এই 10টা সরকারি হসপিটালে কোনো সেবা মানুষ পাচ্ছে না নানাবিধ কারণে, শুধু ডাক্তারের অবহেলার কারণে না, মেশিনপত্র সব নষ্ট হয়ে আছে, অথবা এই মেশিন চলে না প্রাইভেট হসপিটালকে রুগী দেওয়ার কারণে? আপনি কি কাউকে বলতে শুনেছেন যে আমার এলাকায় সরকারি হসপিটালের 500 গজের ভিতর বেসরকারি হসপিটাল হতে পারবে না, এই আইন আছে, কিন্তু এখানে 200 বেসরকারি হসপিটাল হয়ে আছে? কেউ এই ব্যাপারে কি অ্যাড্রেস করেছে? বিষয়টা হলো জনদুর্ভোগ, প্রান্তিক জনগণের বিষয় আদি নিয়ে যদি, সেবা নিয়ে যদি অ্যাড্রেস না করা হয় বিরোধী দল, তাহলে সরকারি দলের হুঁশ আসবে না। সরকারি দলেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে আনতে হলে একটা শক্তিশালী বিরোধী দল লাগবে। আমি মনে করি যদি সেই কাজটি তারা করার ইচ্ছা পোষণ করে, তাহলে ভাগবটোয়ারের দিকে যাবে না। এবং এই ভাগবটোয়ারের দিকে যাওয়া মানেই বাজে বন্দোবস্ত প্রতিষ্ঠা হওয়া, বাজে বন্দোবস্ত প্রতিষ্ঠা হওয়া মানেই ফ্যাসিজম তৈরি হওয়া। আমি মনে করি এত একটা ভালো ভোট বলি আমরা, যদিও আমরা ডিপ স্টেটের কথা নানাভাবে শুনে আসছি, আমরা সেদিকে যাব না। কিন্তু একটা ভোটে এসছে, এই ভোটের সরকারও যদি ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট না আনতে পারে, আর এই বন্যার সময় কিন্তু কোনো দলীয় রাজনীতি আমি পছন্দ করি না, কোনো দলমত এটা সেটা আমি পছন্দই করি না। অমুক করেছে, অমুক করে নাই, ভাই প্রত্যেক মানুষ ঝাঁপিয়ে পড়তে হবে। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার ওমর ফারুক। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বিরোধী দলের পক্ষ থেকে যেই হুঙ্কার দেওয়া হচ্ছে, ব্যারিস্টার ওমর ফারুক খুব সুন্দর করে বিষয়টা ব্যাখ্যা করলেন যে জনদুর্ভোগের কথা অতটা তুলে না ধরে যেইখানে ভাগবাটোয়ারার রাজনীতি আছে সেই জায়গাটি নিয়ে কথা বলার এক ধরনের সুযোগ তৈরি হয়েছে কিনা একটু আপনাদেরকে জানাবেন। আপনার দৃষ্টিকোণ থেকে বিরোধী দলের এই সকল কথা শুধু কি হুঙ্কার, নাকি আসলেও সরকারের জন্য সামনে কোনো অস্থিরতা অপেক্ষা করছে? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক ওমর ফারুক ভাইকে। দেখুন, ওমর ফারুক ভাই বলছিলেন যে আমাদের প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সিরকাত সাহেব, সাবেক উপরাষ্ট্রপতি, সাবেক স্পিকার, তিনি ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যেহেতু জুলাই মাস, আমরা একই সাথে জুলাই যোদ্ধাদেরও স্মরণ করছি। আপনি যেমনটি বলছেন, আসলে হ্যাঁ, বিরোধী দল, হ্যাঁ, আপনি দেখবেন যে গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা অনেক বেশি। কারণ হচ্ছে, আমি যখন একটা জায়গায় বসি, নিজের ভুল কিন্তু নিজে দেখা যায় না। তো সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিরোধী দলের ভূমিকা, সমালোচনা করবে, আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে আপনার এটা ঠিক হয়েছে, এটা ঠিক হয়নি, আপনি এটা এভাবে করতে পারেন, এটা এভাবে করেন। আমার মনে হচ্ছে হ্যাঁ, ওই জায়গাটায় জামাত ইসলামী তারা সংসদের বিরোধী দলের দায়িত্ব পালন করছে। ওই জায়গাটা আমি বলবো যে তারা হয়তো, আমার কাছে এখনও মনে হচ্ছে তারা আসলে প্রপার বিরোধী দলটা হয়ে উঠতে পারেনি, শুধুমাত্র বক্তব্য দেওয়া ছাড়া, গরম বক্তব্য দেওয়া ছাড়া কার্যকরী ক্ষেত্রে তারা সেই বিরোধী দলটা এখনও হয়ে উঠতে পারেনি। এখন এটা একটি কারণে হতে পারে। দেখুন, আমি আগেও বলেছি যে আমাদের আসলে এই সংসদটা হচ্ছে 300 জন এমপি নির্বাচিত হয়েছেন, এই জন্য এর মধ্যে 220 জনের প্লাস হচ্ছে প্রথমবার যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ইনক্লুডিং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ। তো আমার মনে হচ্ছে বিরোধী দলের কী ভূমিকা, এই ভূমিকাটা হচ্ছে তাদের অনভিজ্ঞতার একটি কারণ হতে পারে, যে তারা সংসদে কীভাবে রুলস অফ বিজনেস প্রসিডিউরটা ফলো করবে, কোন জায়গাটা বিরোধী দল করবে, কীভাবে তারা 71 বিরোধীদের নোটিশ দিবে, কীভাবে তারা পয়েন্ট অফ অর্ডার করবে, জনগুরুত্বপূর্ণ জিনিসগুলো সামনে নিয়ে আসবে। এই জায়গাটা আমার মনে হচ্ছে তাদের প্রপার ট্রেনিংয়ের কারণে কিছুটা অভাব রয়েছে। কিন্তু মাঠে তো আমরা আবার দেখি তাদেরকে সরব, মানে আপনি আমি বলছিলাম যে তারা হচ্ছে কোনো একটি ইস্যু পেলে তারা মাঠ গরম করে, কিন্তু শুধু বক্তব্য দিয়ে গরম করলে তো হবে না। আপনাকে সরকারকে চাপে রাখতে হলে জনবান্ধব যে কাজগুলো, সেই কাজগুলো করতে হলে আপনাকে একই সাথে আইডিয়া দিতে হবে।
মানে তাকে আলোচনার প্রস্তাবনা দিতে হবে। নিয়মটাও জানা থাকতে হবে। প্রস্তাবনা দিতে হবে যে এই সরকার এটা ভুল করছে, এটা এভাবে না করে এভাবে করতে হবে। ওনারা শুধু বক্তব্য দিচ্ছেন, কিন্তু এটার বিকল্প কি হবে সেটা আমরা এখন পর্যন্ত সবাই দিতে পারছি না। কে বলছেন? যেমনটি ওমর ফারুক ভাই বলছিলেন যে বাংলাদেশ বার কাউন্সিলে একটি অন্তর্বর্তীকালীন কমিটি Okay, হয়েছে। আমি- হ্যাঁ, আমি বলবো, এখন কথা বলতে দেখুন পারবো উনি যেটি বলছেন যে সরকার হয়তো এই রুলিং পার্টি হয়তো ভাগ বাটোয়ারা করে সেই এটা করছেন। আমি এই জায়গাটায় বলবো, হ্যাঁ, রুলিং পার্টি হয়তো তাদেরকে একটা প্রস্তাব দিয়েছেন। তা আমার কথা হচ্ছে, জামাত যেহেতু এখন পিওর বিরোধী দল, আপনারা কেন আপনাদের সদস্যদেরকে নমিনেশন দিয়েছেন এবং কেন আপনারা সেই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন? আপনারা যদি প্রপার বিরোধী দলের ভূমিকা পালন করেন, আপনাদের দুজন সদস্যকে প্রত্যাহার করেন, আপনারা সেটা নিয়ে কথা বলেন যে আমরা এই ভাগ বাটোয়ারা রাজনীতি চাই না। জামাত ইসলাম কি সেটা করেছে? করে নাই, কিন্তু তারা কিন্তু গরম গরম বক্তব্য দিচ্ছেন, এটা তাদের করা উচিত ছিল। এবং একই সাথে কিন্তু সরকার আবার যে সংস্কার ইভেন একই সাথে আমি বলবো এনসিপি প্রতিনিধিও সেখানে রয়েছে কিন্তু। তো আমার কথা হচ্ছে, তাহলে আপনারা তো সেই বিরোধী দলের ভূমিকা পালন করছেন না। আপনারা, সরকার তো চাইবে সবাইকে নিয়ে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া। এখানে আরেকটু তাহলে প্রশ্ন করে আপনার যাই, বিরোধী দলের ভূমিকাটা কোন আপনার জায়গায়? কি মনে হয় এনসিপি কেন এখানে প্রশ্ন তুলছে না? এনসিপি তো বলেছিল তারা আসলে আদর্শিকভাবে জামাতের সঙ্গে জোট নয়, তারা তো মানে শুধু এটা ভোটের রাজনৈতিক জোট, নির্বাচন কেন্দ্রে। আপনি দেখুন, ইন্টারেস্টিংলি আপনি বার কাউন্সিলের যে কমিটি হয়েছে সেখানে এনসিপির মনোনীত সদস্য রয়েছেন। এখন ওনারা বলছেন এটা আদর্শিক জোট নয়, এটা রাজনৈতিক জোট। ঠিক আছে, রাজনৈতিক জোট হতে পারে, জোট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা কেন সরকারের এই ফাঁদে পা দিচ্ছেন? তার মানে কি, প্রশ্ন হচ্ছে যে আপনারা মুখে যত বলি আওড়াচ্ছেন, জনগণের জন্য জনবান্ধব সেই কাজ, সেই প্রস্তাবনা আপনারা দিতে পারছেন না। এই জন্য এটি একটি ভয়ের কারণ যে বিরোধী দল যদি কার্যকর ভূমিকা পালন করতে না পারে, তাহলে সরকারি দল তারা তো ভুল করবেই। তারা তো সরকার, আমরা যখন আমাদের দেশের প্র্যাকটিসই, আমরা যখন ক্ষমতায় থাকি, আমরা যখন চেয়ারে থাকি, পাওয়ারে থাকি, আমরা সেটা মিসইউজ করার চেষ্টা করি। আপনি দেখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বারবার বলছেন যে আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিন, আপনারা প্রস্তাবনা দিন, আপনারা সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করুন, কিন্তু সেই জায়গাটা আমার হচ্ছে বিরোধী দল কিছুটা পাচ্ছে। আপনার কি মনে হয় প্রস্তাবনা দেওয়া বা ভুলগুলো ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিরোধী দল কিছুটা পিছিয়ে আছে কিনা? আমি তো এই যে একটা বাজেট হয়ে গেল, জি, আলোচনা হয়ে গেল, পর্যালোচনা হয়ে গেল, পাশও হয়ে গেল, আমি তো এখানে বিরোধী দলের এই বাজেটের উপর বিশ্লেষণ অথবা বিকল্প একটা বাজেট আমি উপস্থাপন করতে দেখিনি, বা এটা নিয়ে আমি কোনো কথা বলতে শুনিনি। 9,500 লক্ষ কোটি টাকা সম্ভবত, নাকি আমি 950 লক্ষ কোটি টাকা, এনসিপি অবশ্য একটা ছায়াবাজি দিয়েছিল। আই এম নট রং। এবং এই টাকাটা কোথা থেকে আসবে? IMF অলরেডি বলেছে, আমরা টাকা যদি তোমরা পেয়েও থাকো, আমাদের যদি এটা পাবা ফেব্রুয়ারিতে, অলরেডি তখন 1 বছর শেষ হয়ে যাবে। বিষয়টা হলো, আমি চাই না যে বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে শুধু চিল্লি করবে। আমি চাই সরকারের একটা মন্ত্রণালয় যদি কোনো ভাইটাল ডিসিশনে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল করে, সেই ভুলের কথা তো বলবে, বিকল্প যে সে ওই জায়গায় থাকলে কি হতো, এই ধরনের কথা বলতো। আমি ক্যামেরুন আর গর্ডন ব্রাউন তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার, ক্যামেরুন বিরোধী দলীয় নেতা। আমি একটা বক্তৃতা শুনেছি বাজেটের পরে, গর্ডন ব্রাউন প্রধানমন্ত্রী, তাকে বলেছে, আই রেসপেক্ট গর্ডন ব্রাউন, হি ইজ ওয়েল এডুকেটেড, এ গুড ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড গুড ইকোনমিস্ট, বাট হি ইজ অ্যানালগাস। দেখেন, নাও দিস ইজ ডিজিটাল এরা। সে বলছে, তুমি গর্ডন ব্রাউন প্রধানমন্ত্রী, অনেক ভালো, সব কিছু ভালো, জ্ঞানে পণ্ডিতে সব ভালো, তুমি হয়েছো অ্যানালগাস, বাজেট দিয়েছো অ্যানালগাস, বর্তমান যুগ হয়েছে ডিজিটাল। দেখেন, অর্থাৎ আপনি বিরোধিতা করার জন্য যে একটা নলেজ, যে একটা ইনফরমেশন, যে যা আয়োজন, এগুলোরও ঘাটতি আমার মনে হচ্ছে। আর ঘাটতি আমরা তো 54 বছরে এইভাবেই দেখে আসছি। এখন আমরা ভালোটা খোঁজ করিও পাই না যে আসলে কি হলে ভালো হতো। কিন্তু সবচেয়ে বড় কথা আমি যেটি বলি, যে কিছু কিছু ঘটনা সাথে সাথে অ্যাড্রেস করা উচিত। যেমন আমি এই যে বগুড়ার কি শাহে আলম নাকে, ওনার যে এই যে অডাসিটি, যে ওনার যে অ্যাবিউস অফ পাওয়ারের যে প্রবণতা, এটা এত উন্মুক্ত হওয়ার পরও উনি কিভাবে এখনও মন্ত্রণালয়ে থাকেন বা মন্ত্রী থাকেন, বা ওনার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এগুলো যদি না নেওয়া হয়, যদি এগুলো প্রশ্রয় দেওয়া হয়, বাড়তে দেওয়া হয়,
তাহলে কিন্তু আমাদের দেশে এই বিভিন্ন এলাকায় যে দানব শ্রেণীর লোক সৃষ্টি হয়, এরকম পাওয়ারফুল দানব শ্রেণীর সৃষ্টি হবে। যেমন ফ্যাসিস্টের জমানায় নারায়ণগঞ্জে হয়েছে, তারপরে ওই গোলন্দাজ হয়েছে, ঢাকাতে হয়েছে, বিভিন্ন তনুদের আমরা খবর পেয়েছি, তারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। এগুলো যদি বাদ না দেওয়া যায়, এগুলোকে যদি প্রতিহত করা না যায়, তাহলে দেখেন এখন আরেকটা শুরু হয়েছে, মানুষ এখন অন্ডকোষ এখন প্রোটেকশনের, এটা যদিও আমি এখন এটা আমার মতো হয়তো সিনিয়র লয়ার বলা ঠিক না, কিন্তু এই লেভেলে চলে গেছি আমরা। ভালো জিনিস হচ্ছে যে এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু সেটা কি আসলে যথেষ্ট কিনা? আমি সেটাই বলতেছি। এবং সে নাকি যখন জেলে যায়, কারাগারে যায়, সে ওয়েল রিসিপশন নিয়ে আসা যায়, এগুলো কিন্তু রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিকভাবে এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে এগুলো যদি দমানো না যায়, দমানো যদি না যায়, তাহলে কিন্তু ভয়াবহ হবে। এবং আমরা চাই না, আমরা কি চাই? আমরা শান্তিপ্রিয় জনগণ, ট্যাক্স দিয়ে একটু শান্তি চাই, স্বস্তি চাই, ভালো থাকতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে এখনো পিছিয়ে? অনেক পিছিয়ে, আমরা শুরুই করতে পারিনি আইনের শাসন, আমরা শুরুই করতে পারিনি, বরঞ্চ আমরা পিছিয়ে হাঁটছি। আপনি আমাদের অধ্যাদেশের মাধ্যমে আমাদের সেপারেট সচিবালয় হয়েছে, যেটা 30 বছর ধরে আন্দোলন সংগ্রামের ফসল, মাজদার হোসেন মামলার ফসল। অর্থাৎ আমরা সেপারেশন হবে, জুডিশিয়ারিতে কোনো এক্সিকিউটিভের খবরদারি চলবে না, কোনো মন্ত্রীর ফোন আসবে না, কোনো রাজনীতিক নেতার ফোনে। এটা তো আমরা বরঞ্চ বাতিল করে আমরা পিছনে হাঁটছি। এই অবস্থায় যদি আসলে আপনি যেই পরিস্থিতির কথা এখন বললেন, এই অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান, তাহলে এই পরিস্থিতি যেটা আপনি বললেন যে আইনি শাসন প্রতিষ্ঠা করতে বর্তমানে আমরা অনেক পিছিয়ে আছি, বর্তমান সরকারও পিছিয়ে, এই অবস্থায় যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের একটা অবস্থা তৈরি হয়, সেটাকে আসলে কিভাবে সামাল দিবে সরকার, দেশ, আইন? হবে কি হবে না এটা নিয়ে আমার দারুণ সংশয় আছে, সন্দেহ আছে। কারণ হলো আমরা কূটনীতিকভাবে অনেক দেন দরবার করেও অনেকে আনতে পারিনি। ওনার আশাটা তো ওনার উপরও নির্ভর করে না, ওনার যাওয়াটাও যেমন ওনার উপর নির্ভর করেনি, কূটনীতিক অনেক ব্যাপারে জড়িত। আর উনি কিন্তু অনেস্টলি স্পিকিং উনি কিন্তু অনেক সময় অনেক কথা বলে ফেলেন, এটার ধারে কাছে উনি থাকেন না। যখন উনি সরকারে ছিলেন তখনও নানাবিধ কথা বলেছেন, এটা করব সেটা করব, বিরোধী দলকে এই স্পিচ দিব সেই স্পিচ দিব। উনি যেখানে ওনাকে আনাটা দূরও হয়ে গেছে, আসে নাই, এবং যেখানে আমাদের একটা চুক্তি ছিল, চুক্তি অনুসারেও ভারত যেহেতু এটাতে কোনো সায় দেয় নাই, ওনার আসাটা দূরহ। এখন যদি ডিসেম্বরে হাইপোথেটিক্যালি আপনি বলছেন ডিসেম্বরে যদি উনি আসেনও, আসলে তো কনসিকুয়েন্স উইল ফলো। কীভাবে উনি যেই পথেই আসেন, স্থলপথে, জলপথে, আকাশপথের সাথে সাথে বাংলাদেশের টেরিটরিতে নামার সাথে সাথে গ্রেপ্তার হবেন, কারাগারে যাবেন। এরপরে ওনার আইনজীবী নিয়োগের মাধ্যমে ওনার বাকি ফেট নির্ধারিত হবে। উনি এসে আসলে আইনের কাছে অ্যাপিলেট ডিভিশন। বিষয়টা হচ্ছে আমাদের দেশে বড়দের বিচার খুব রেয়ার হয় না বললে চলে। যদি আপনি কলে ক্রমে কোনো বিচার পেয়ে যান, তাহলে আপনি কিছু পরিবারের সদস্য হতে হবে, আদারওয়াইজ আপনি জাস্টিস পাওয়াটা দুরূহ। একদম যে পায় না মানুষ তাও না, একদম যে পায় না। আজকেও 17 বছর পরে আমার কতগুলো ক্লায়েন্ট চাকরি ফেরত পেয়েছে জাতীয় সংসদে, 17 বছর আদালতের বারান্দায় ঘুরে তাদের চাকরি 17 বছর আগে গিয়েছে, এখন আজকে রায় হয়েছে। এর আগেও কতগুলো রায়ের মাধ্যমে তারা চাকরি ফেরত পেয়েছে। অর্থাৎ আমরা একদম সম্মুখ গতিতে আমাদের রুল এগোচ্ছে। অর্থাৎ যতটুকু না থাকলেই নয়, ওই বাতিটা জেলে আছে, আমরা অনেক পিছিয়ে আছি। আর বিদেশে পড়াশোনার করার কারণে আমরা দেখেছি যে আসলে রুল অফ ল কি আর অ্যাবিউজ অফ পাওয়ার কি। ধন্যবাদ। এই কারণে হয়তো বেশি চোখে লাগে। জি ধন্যবাদ। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, একই প্রশ্ন আপনার কাছে রেখে একটা বিরতিতে যাব, এসে উত্তরটা নিব। সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এই অবস্থার মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন যদি হয়, তাহলে সেটাকে আইনিভাবে কিভাবে সেই পুরো পরিস্থিতিটাকে সামাল দেওয়া যাবে, এই বিষয়টা আপনার কাছে জানতে চাইব। তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিস্তারিত আলোচনা করব। দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন, ছোট্ট বিরতির পর আলোচনায় ফিরছি। একই সাথে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, চাইলে আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন রাখতে পারেন। বিরতির পর দেখা হচ্ছে। দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন। আজকে আমাদের আলোচনার বিষয় নানামুখী চাপে সরকার, এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে ব্যারিস্টার ওমর ফারুক এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন আছেন। নজরুল ইসলাম ছোটন, যেই প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম দর্শকদের সুবিধার, তার একটু প্রশ্নটি করতে চাই। সেটা হচ্ছে এই যে সরকারের নানামুখী চাপের কথা আমরা যেটা বলছি, আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে আপনার সহ আলোচক এক ধরনের সন্দেহ প্রকাশ করলেন বলাই চলে। এই সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানোর মতো যে অবস্থা বা পরিস্থিতি যদি তৈরি করতে হয়, তাহলে সরকার আসলে প্রস্তুত কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, উনি আইনের শাসনে বলেছেন, আমি একটু দুটি ঘটনার কোট করেছি। একটা বলছেন যে
আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের একটা কথা বলছেন, আমার মনে হয় ফারুক ভাই হয়তো মিস করেছেন। শাহে আলমের দুই পুত্রর নামে যে ইউনিয়ন পরিষদ নামকরণ করা সেটা কিন্তু বাতিল করা হয়েছে। জি, আপনি দেখবেন এবং এই তিনি নিজেও দুঃখিত, ইভেন উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে আমি এরকম কোনো প্রস্তাবনা দেই নাই। আপনি দেখবেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার এস্টাবলিশমেন্টটা কিন্তু রয়ে গেছে। উনি পালিয়ে গেছেন, কিছু মন্ত্রী কিছু এমপি পালিয়ে গেছেন, কিন্তু বাকি যে স্তরে বিভিন্ন লেয়ারে যে ফ্যাসিস্টের যেই সুবিধাভোগী আমরা বলি যে দোসর, সেই দোসর মুক্ত তো এখনো বাংলাদেশ হয়নি। বাংলাদেশের এই অ্যাডমিনিস্ট্রেশন বলেন, পুলিশ বলেন, এখনো হয়নি। কারণ আপনি তাহলে তো আমরা কি করব এখন? সরকারি আমাদের চাকরি তো আপনি করণীয় কি? চাইলেই কাউকে আপনি স্যাক করতে পারবেন না। তাহলে আমাদের সেই করণীয় কি? জায়গাটায় আমি বলবো যে স্থানীয় ওখানকার যেই আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের যে লোকগুলো ছিলেন তারা প্রস্তাবনা দিয়ে পাঠিয়েছেন এই নামটি। সেখানে একটি প্রক্রিয়া আছে, একটি ইউনিয়ন পরিষদের নামকরণ কীভাবে হবে, উপজেলা পরিষদের নামকরণ কীভাবে হবে, সেটি একটি প্রক্রিয়া আছে। আমি বলবো যে ফ্যাসিস্টের দোষর যারা রয়েছেন তারা হচ্ছে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য, এই শাহে আলম সাহেবকে বিতর্কিত করার জন্য, যেহেতু ওনার বাড়ি বগুড়া, প্রধানমন্ত্রীর বাড়ি বগুড়া, এটিকে একদম ইচ্ছাকৃত আমি বলবো কিন্তু নজরুল ইসলাম ছোট এই এই বিষয়ে জায়গাটায় নিয়ে কাজটা আসলে করেছেন। আলোচনা করবার মতো অনেক পরিকল্পিতভাবে। জায়গা আছে। কারণ হচ্ছে যে পরিকল্পিতভাবে। যেই জায়গা থেকে আসলে এই নামের প্রস্তাবগুলো এসেছে ওনার মানে অবগতির বাইরে এই পুরো ব্যাপারটা আসলে প্রস্তাবিত হয়েছে, সেটা এক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবং আমি তো বলছি, দুইটি নামই এটা কাকতালীয়ভাবে প্রস্তাবনা আছে, মিটে এটা গেছে। প্রস্তাবনা দিয়ে পাঠিয়েছেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ওনারা প্রস্তাবনা দিয়ে দুইটি পাঠিয়েছেন, নামই সেটি আসলে ওখানে কাকতালীয়ভাবে meeting-এ মিটে pass যাওয়া হয়ে মিলে আছে। এখানে যাওয়াটাও আসলে শাহে আলম এক সাহেবের ধরনের কোনো রকমের সংশ্লিষ্টতা তৈরি করে। আমরা এখন পর্যন্ত পাইনি। যাই হোক, আর আরেকটি কথা বলেছেন যে আমরা উল্টো দিকে হাঁটছি, রুল অফ লতে আমরা উল্টো দিকে হাঁটছি। দেখুন, রুল অফ লতে আমরা উল্টো দিকে হাঁটি, আপনি দেখবেন যে রিসেন্টলি রামিসা একটি দর্শন হত্যাকাণ্ড হয়েছে। আপনি দেখবেন যে এই বিচারটি কত দ্রুত হয়েছে এবং কত তৎপরতার সাথে হয়েছে, যেখানে বাংলাদেশের মানুষকে তারপরে একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে এখানে 40 জন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী 40 জনই ধর্ষিত। দেখুন, সেটা কি আমাদের হলো? দেশে ওই যে একটা জিনিস যখন ঘটে, এরকম কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে। আপনি দেখবেন যে যতগুলো ঘটনা ঘটছে পুলিশ কিন্তু আসামিদেরকে অ্যারেস্ট করছে, তাদেরকে বিচারের মুখোমুখি করছে। আপনাদেরকে ওই মেসেজটা দিতে হবে যে আসামির মনে যেন এই জিনিসটা না থাকে যে আমি অপরাধ করে পার পেয়ে যাব। এই ভয়টা ঢুকতে হবে আসামিকে যে আমি যদি অপরাধ করি আমার বিচার হবে। রুল অফ লয়ের উনি যেটা বলছেন, আইনটি বাতিল হয়েছে। আমরা যে প্রশ্ন আছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন, দেখুন আমি যদি বলি মানে আমার এই বক্তব্যে, দেখুন শেখ হাসিনা সাথে তো নতুন শব্দ যোগ হয়েছে ফ্যাসিস্ট, উনি পালিয়ে গিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কোনো রেকর্ড নাই যে কোনো পলাতক নেতা তার দেশে আবার ফিরে এসছেন। উনি যেটা বলছেন এটা জাস্ট একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। উনি যখন ক্ষমতায় ছিলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন, উনি বলেছিলেন যে হাসিনা পালায় না, কিন্তু হাসিনা পালিয়ে গিয়েছে। এটি হচ্ছে ধ্রুবতারার মতো সত্য, যেটি সারা পৃথিবীর মানুষ দেখেছে যে হাসিনা কীভাবে পালিয়ে গেছে। সো যেটি বলছে এটি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া কিছু নয়। আমি বলবো যে হাসিনা কোনোদিন বাংলাদেশে ফিরে আসবে না। যদি আসে, যদি ভারতীয় সরকার, যদি বাংলাদেশ সরকারের যে চুক্তি আছে সেই চুক্তি মোতাবেক প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তারা ফেরত পাঠায়, সেক্ষেত্রে হাসিনা আসতে পারে। আর যদি হাসিনা আসে, তাহলে তার যে আইনগত মতামত রয়েছে, যেখানে তারা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে, এখন আমার মনে হয় আপিলের যে বিধান 30 দিন উনি সেটিও পার করে ফেলেছেন। তো নিশ্চয়ই নতুন একটি প্রশ্ন আসবে, সে নিয়ে আপিল করতে হবে অ্যাপিলের ডিভিশনে। সেই আসলে ওনাকে আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে, তারপর উনি আপিল করবেন, তারপর উনি ওনার মামলা ফেস করবেন যদি উনি আসেন। কিন্তু এই যদিটা আমি বলবো এটা জাস্ট একটা পলিটিক্যাল বক্তব্য। আপনি দেখবেন যে একটি সরকার, আপনি বাংলাদেশের সরকার যখন এই তারেক রহমান নেতৃত্বে বিএনপি যে সরকার, এই পলিটিক্যাল বক্তব্যের পরেই আমরা দেখলাম ছাত্র অধিকার পরিষদ বিক্ষোভ করেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা। বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা দেখলাম যে গুম খুম হত্যার বিচারে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের রাজনৈতিক প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি। আমরা দেখলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতেও এক ধরনের পুরো দেশকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। অর্থাৎ আমরা বলছি যে আওয়ামী লীগ আসলে যে কথাগুলো বলে, সেই কথাগুলো আপনারা বলছেন যে সেগুলো আসলে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি থেকে বলে, কিন্তু দেশের অবস্থা সার্বিক চিত্র কিন্তু আবার ভিন্ন কথা বলে। দেখুন, আপনাকে তো জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ, আপনি কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন, আপনি দেখবেন যে তারা কিন্তু এখন অতর্কিত হামলা করছে, তারা দেখবেন ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে বিভিন্নভাবে। আপনারা দেখবেন যে বিভিন্ন আন্দোলন হয়েছে, আমরা দেখি যে একবার আনসার দিয়ে তারা আন্দোলন করতে চেয়েছে, আবার দেখবেন এখন সবচেয়ে যে বড় ষড়যন্ত্র হচ্ছে সেটা হচ্ছে অটোরিকশা বন্ধের এবং অটোরিকশা শ্রমিকদেরকে সংগঠিত করে একটা আন্দোলন করার চেষ্টা করছে। আপনি এখন রাজনৈতিক দল যে বক্তব্য দিচ্ছেন, এখন তো আপনার বাংলাদেশে আন্দোলন হওয়া উচিত যে শেখ হাসিনার দেশে ফিরে এনে কত দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ করে তার রায় বাস্তবায়ন হবে, সেই আন্দোলন হতে হবে। আমরা যে দীর্ঘ 17 বছর শেষে ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, আমরা তো ফ্যাসিস্টের বিচার করেছি, আমরা তো বিচার এখনো কার্যকর করতে পারিনি। ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা যে হুঙ্কার দিচ্ছে, আপনি দেখুন তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই। তারা কিন্তু আবার তারা প্রতিহিংসা রাজনীতি করতে চাচ্ছে, তারা এখনই হুঙ্কার দিচ্ছে, আমরা দেখে নিব। তারা জুলাইকে নিয়ে একটি বাজে শব্দ ইউজ করছে,
আপনি দেখবেন যে জুলাই কিনা একটি বাজে শব্দ ইউজ করছে, তাহলে হাউ ডিয়ার্স দেয়ার? মানে একই রকম শব্দ কিন্তু আবার ওদের বিরুদ্ধেও ব্যবহৃত হয়। দেখুন সেটা হচ্ছে পরে, সেটাকে কাউন্টার দেওয়ার জন্য হচ্ছে, কিন্তু এই প্রথম যে স্ল্যাং শব্দটি ইউজ করছে সেটা হচ্ছে ফ্যাসিস্টের যারা দোষক ছিল, বিশেষ করে আমরা যারা বলি যে কালচারাল ফ্যাসিস্ট, যারা এই কালচারাল ফ্যাসিস্ট হচ্ছে বাংলাদেশকে আবার ফ্যাসিজমের পথে নিয়ে যেতে যাচ্ছে। এই বিষয় নিয়ে আরো আলোচনা করবার আছে, কিন্তু ব্যারিস্টার ওমর ফারুক এইখানে একটা ছোট্ট একটা ন্যারো একটা ডাউন দ্য লাইন একটা জিনিস পয়েন্ট একটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে। সেটা হচ্ছে এখন আসলে শেখ হাসিনার ফেরত এই জিনিসটা নিয়ে এখন কেন আলোচনা করা হচ্ছে? আপনার কি মনে হয় যে ভারতও এক ধরনের চাপ সেখান থেকে দিচ্ছে, যেহেতু প্রধানমন্ত্রী কিছুদিন আগে চীন সফরে গেলেন, এইটাকে কেন্দ্র করে কোনো মানে আমাদের ভৌগোলিক অবস্থান সংক্রান্ত নানা রকম বিষয় নিয়ে আলোচনার একটা জায়গা, চিন্তার জায়গা তৈরি হতে পারে কিনা? আপনি প্রশ্নটা যেভাবে করেছেন উত্তরটাও ওখানে নিহিত আছে। 17 বছর ইন্ডিয়া আমাদেরকে যাচ্ছে তাইভাবে ইউজ করেছে, ব্যবহার করেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা খুব নেগেটিভ ওয়ার্ড, আন্ডারমাইনিং ওয়ার্ড। শেখ হাসিনা বলেছে যা দিয়েছি ওরা সারা জীবনও ভুলবে না, সত্য। আমাদের দেশের রাস্তাঘাট আমরা ওদের টাকা লোন নিয়ে তৈরি করব, তারা বিনা পয়সায় ওখানে ঘুরবে, বন্দরের ফ্যাসিলিটি পাবে। এত বড় একটা মার্কেট, তাদের এত বড় আয়, এইটার যখন একদমই কাটডাউন হয়ে গেছে, শাটডাউন হয়ে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। মানুষ মনে করে, সুশীল বা যারা জ্ঞানী পণ্ডিত তারা মনে করে জনাব তারেক রহমানের চীন সফর এবং তিস্তা নিয়ে, যদিও ডকুমেন্টারি কিছু না থাকলেও ভিতরে একটা আলোচনা হয়েছে, এবং মেগা প্রজেক্টগুলো বা আমাদের যদি অন্যান্য নিরাপত্তা সামগ্রী আমরা যদি চীন থেকে আনি, আগে তো ইন্ডিয়ার কনসার্ন ছাড়া আমরা চীন সফরও করতে পারিনি, তাহলে তো মাথা দ্বিগুণ খারাপ হবে। এই কারণে সম্ভবত একটা কূটনীতিক বয়ান দেওয়া হয়েছে, ডিসেম্বরে আসবে। আওয়ামী লীগের কোন নেতা, কোন পাতি নেতা, উপনেতা বলতেছে যে আমরা মাঠে থাকব, আমরা ডিসেম্বরে যাব, আমরা জন্মদিন পালন করব? কে? মাঝে মাঝে 8-10 জন মাঠে দেখা যায়, তারা তড়িৎ স্লোগান দিয়ে চলে যায়, তাদেরকে কাউকে 10,000 দেয়, 15,000 দেয়, 20,000 টাকা দেয়, 30-40 জন জড়ো করে। এটি রাজনীতি না। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরত আসতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে, একবার দুইবার ক্ষমা চাইলে হবে না, শতবার ক্ষমা চাইতে হবে, শত কার্যকারণের জন্য ক্ষমা চাইতে হবে। আমি জানি না এখনকার যে যোগ, যে আপনারা জেনজি বলেন, ওইটাও নাকি আলফা বিটাতে চলে গেছে। সেই জামানায় এসে আপনি অ্যানালগাস রাজনীতি করবেন, মানুষকে ভুলিয়ে দিবেন, তা হয় না। আপনার এই ভিডিও ক্লিপটা আমি যে কথা বলতেছি, এটা 100 বছর পরেও থাকবে, এবং কেউ না কেউ সংরক্ষিত করে রাখে। আপনি ডিলিট করলেও সে বলবে যে ওই বেটা তুই অমুক সময় অমুক কথা বলেছিস। এই যে তরতাজা খুন 1 মাস 1.5 মাসে, আর বাকিটা বাদ দেন, রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করা, গুম করা, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন টুমন, এগুলোর 500 জনের ইতিহাস বাদ দেন। কি ভয়াবহ! আপনি একটা লোক জানলো না তার স্বজনের মৃত্যু দিবস, জানাজা কবে। আমি বলছি যে এই কথাগুলো তো মানুষের মাথায় আসবে ওনার প্রত্যাবর্তনের সাথে সাথে। এটা কি এত ইজি? উনি আসলো, লক্ষ লক্ষ লোক এয়ারপোর্টে চলে গেল, অথবা হিলি সীমান্তে গেল, অথবা যশোরে গেল, না। আমরা আসলে সুতরাং যেটি বলছি এটি ইন্ডিয়া ভারত, আমি জানি না, ওখান থেকে একটা ন্যারেটিভ তৈরি হতে পারে। ওই যে আপনি বলছেন যে চীন সফরের এই বিষয়টা মাথায় রেখেই হয়তো প্রচ্ছন্ন একটা হুমকি, যে আমি ওনাকে পাঠিয়ে, ওই আগে বললাম, তোমাকে ত্যক্ত বিরক্ত করব, তোমার সরকারকে অশান্তিতে রাখবো, সুতরাং তুমি অত বেশি বাড়াবাড়ি করো না। এটি কূটনীতিক, যেহেতু কূটনীতির ভাষা কী হবে, আমি যেহেতু কূটনীতিক বিষয়ে অত অভিজ্ঞ না, তারপরও মনে করি যে এটি হলেও হতে পারে। তবে যেটি মুদ্রা কথা আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে কোনো বন্দোবস্ত ছাড়া শেখ হাসিনা বাংলাদেশে আসবে না। এটি আমার এই 35-40 বছরের অভিজ্ঞতা। ওই যে আমাদের এখানে অনেক কিছুর নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। ডিপ স্টেট আমার বুঝতে 58 ইয়ার্স লাগছে, আমি বুঝতাম না, আমরা মনে করতাম যে বিরতির পর বিস্তারিত আলোচনা করব। দর্শক, একটা বিরতিতে যেতে হচ্ছে, সঙ্গে থাকুন, ফিরছি। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আলোচনায় আরো একবার আমন্ত্রণ। ব্যারিস্টার ওমর ফারুক, বিরতিতে যাবার আগে আপনি ডিপ স্টেট নিয়ে কথা বলছিলেন, একটু বিস্তারিত বলবেন বাংলাদেশের সঙ্গে ডিপ স্টেটের কি সংযোগ আদৌ আছে কিনা? আমরা যে কথা শুনছি 24-এর পর আসলে আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের 18 মাসের যেই দায়িত্ব, সেই দায়িত্ব, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের দায়িত্ব শেষ হবার পর
পরপরই আমরা দেখলাম যে ডিপ স্টেট নিয়ে এক ধরনের তুমুল আলোচনা হচ্ছে। আসলেই কি ডিপ স্টেট এক্সিস্ট করে কিনা বাংলাদেশে? এটা অনেক অনেক আগ থেকেই এক্সিস্ট করে, তবে ডিপ স্টেট এই শব্দে এক্সিস্ট না, এই শব্দ তখন ছিল না। যেমন শেখ হাসিনা অভিযোগ করেছে যে 91-এ উনি যদি গ্যাস 91 বা 2001-এ যদি ইন্ডিয়াকে গ্যাস ট্যাক্সের ফ্রি লাইসেন্স দিত, উনি ক্ষমতা হারাতে হতো না। আবার খালেদা জিয়াও বলেছে যে আমি অমুককে ওইটা দেয় নেই বলে আজকে আমার উপর খড়গ। তো এগুলো আমরা অত ডিপ বুঝতাম না, আমরা মনে করতাম এটা রাজনৈতিক কথার কথা, কিন্তু আসলে ঘটনা সত্য। এবার দেখেন, আমেরিকার সাথে আমাদের একটা চুক্তি হয়েছে ভোটের 2 দিন আগে বা 3 দিন আগে, এবং চুক্তির মূল হোতা এখনকার যে ফরেন মিনিস্টার, যে কী নাম, খলিল নাকি, খলিলুর রহমান, উনি। এবং এই খলিলের পদত্যাগ রিজভী আহমেদ সহ সালাউদ্দিন আহমেদ সহ সবাই চেয়েছে যে এই লোককে কোত্থেকে আমদানি করছে, এবং সেই লোককেই পররাষ্ট্রমন্ত্রী বানাতে হয়েছে, ডান বাম করার সুযোগ নেই। মানুষ মনে করে, আমরাও মনে করি যে এই লোকটার এত পাওয়ার, 2 দিন আগে এমন এক চুক্তি করেছে যে আমেরিকার পারমিশন ছাড়া আমরা অন্য কোথাও যেতে পারবো না, নানাবিধ ক্লজ দিয়ে। এইরকম কথা কিন্তু শেখ হাসিনাও বলেছিলেন ক্ষমতা ছাড়ার আগে, যে আমেরিকা আসলে এমন কিছু চুক্তির কথা বলেছে যে এই চুক্তির কারণেই তাকেও ক্ষমতা ছাড়তে হয়েছে। কথাটা হলো যে এইটাতেই একদম পরিষ্কার কাহিনী। তো ও 2 দিন আগে চুক্তি করেছে এবং সবাই জানে, ইভেন জামাত ইসলামীও জানে, এবং সেই লোক আবার পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। তো অর্থাৎ আমাদের অনেক কিছুর নিয়ন্ত্রণ আমাদের নাই। এমনও শোনা গেছে ফ্যাসিস্টের আমলে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুদ্রানীতিও নির্ধারিত হইতো অন্যখানে। আমাদের সমরাস্ত্র কোত্থেকে কিনবো সেটা ইন্ডিয়া নির্ধারণ করে দিত, এটা তো সত্য। তো ডিপ স্টেট এই শব্দটা পপুলার হয়েছে, আমরা এগুলো অন্যভাবে বুঝতাম। এখন তো বুঝি যে না, কে কখন ক্ষমতায় বসবে, বিরোধী দলে বসবে, এমপি হবে, বড় পোস্টে যাবে, এগুলোর অনেক কিছুই নিয়ন্ত্রণ হয় আমাদের বাইরে থেকে। বা এখন সফট ল্যাঙ্গুয়েজে হয়তো সরকার বলবে বন্ধু রাষ্ট্র আমাদেরকে বলেছে, বা অমুক আমাদের সক্ষতার কারণে হয়েছে, এই জিনিসটা এক্সিস্ট করে। আমি এটা নিয়ে বিস্তারিত আর আলোচনা করব না, আজকে সাবজেক্ট ম্যাটারও এটা না। বন্যায় সারা দেশ ভেসে যাচ্ছে, আমি শুধু অনুরোধ করব, আহ্বান জানাবো, সরকারি দল, বেসরকারি দল, এনজিও, যে যেভাবে পারেন প্লিজ বন্যার্তদের পাশে দাঁড়ান, পাহাড়িদের পাশে দাঁড়ান। এবং আমি মনে করি সেটি হবে বড় ইবাদত এবং সেটি হবে বড় রাজনীতি। এখানে আর রাজনীতির কোনো অন্য কোনো খেলা না হোক, বন্যা দুর্গতদের প্রতি সহানুভূতি। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, 7 জেলার বন্যায় মৃত্যু, এরই মধ্যে 44 জন ছাড়িয়েছে। এখন আসলে বাংলাদেশের যে অবস্থা, সরকারের জায়গা থেকে কি কি কর্মকাণ্ড আছে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর, এবং এছাড়াও আর কি কি করা যেতে পারে? ধন্যবাদ। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ তো আসলে আমরা এমন একটি মানে ভৌগোলিক অবস্থানের মধ্যে আছি, আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ আমাদের বিভিন্ন সময় আমরা দেখে আসছি। তো এবারে বন্যাটা আসলে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু আমরা অনেকদিন বন্যা দেখিনি। আমরা দেখবেন যে 2 বছর আগে নোয়াখালীতে, তবে এবারের বন্যা যে বড় হবে সেটা কিন্তু পূর্বাভাস ছিল, কিন্তু চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে বা কক্সবাজারের বন্যা কিন্তু আমরা অনেকদিন দেখিনি। নর্মালি আমরা বলি যে ওই জায়গাগুলোতে একটু পাহাড়ি এলাকা, একটু উঁচু জায়গা, কিন্তু এবারের বন্যাটা দেখবেন যে আসলে আমাদের মিডিয়াগুলোও ঠিকভাবে আসলে ওভাবে বুঝে উঠতে পারেনি। সরকারের যে প্রস্তুতি ছিল, আমি বলবো যে সেটা খুব যে আসলে প্রস্তুতি ছিল না, এটা একদম আকস্মিক একটি বন্যা, মানে পাহাড়ি ঢল, উজানের ঢল। হ্যাঁ, এই প্রাকৃতিক অনেকগুলো মানুষ মারা গিয়েছে। দেখুন, সরকার কিন্তু তারা অলরেডি একটি কমিটি গঠন করে দিয়েছে উচ্চ পর্যায়ে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক রকম সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন রকম ত্রাণ পৌঁছাচ্ছে। এবং আমরা একটি বিতর্ক আছে আমাদের এনসিপিকে নিয়ে, ওই আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে যে ত্রাণের বন্যার সময় গতবারে একটু হিসাব নিয়ে একটু থাকার কারণে সোশ্যাল মিডিয়াতে এবার কেন জানি মনে হচ্ছে মানে বন্যার্তদের সাহায্যে আগানো, ত্রাণ নিয়ে আসা, এই আন্দোলনটা কম হচ্ছে। তা আমার মনে হচ্ছে একটি ঘটনার কারণে যদি আমরা আরও অন্য মানুষকে সাহায্য করতে না আগাই, এটা আসলে দুঃখজনক। মানবতার স্বার্থে আমার মনে হয় সকলকে, দলমত নির্বিশেষে সবাইকে আগে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছি, আমরা বাঙালিরা কিন্তু আমাদের মধ্যে বিভেদ থাকে এবং ভুল বুঝাবুঝি থাকে, কিন্তু কেউ যখন বিপদে পড়ে আমরা দেখি আমরা কিন্তু খুব দ্রুত আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াই। আমার মনে হচ্ছে এটা খুব শীঘ্রই সবাই গিয়ে দাঁড়াবে এবং বন্যা আমরা এটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। যেগুলো আসলে ঘটেছে সেগুলো আসলে প্রকৃতির উপরে কারো হাত থাকে না। এটা আমরা বলবো যে এই সরকারটা আসলে, আপনি প্রথমেই যেমনটি বলছেন যে নানামুখী চাপ, বন্যাটাও আমার মনে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এটিও সরকারের জন্য এখন একটি চাপ হয়ে গিয়েছে, যে সরকার হয়তো খুব শীঘ্রই সেই ইয়েগুলো কাটিয়ে উঠবে। আমরা দেখছি বিরোধী দলের নেতাও তিনিও গিয়েছেন, বন্যার তো জায়গায় ঘুরছেন, তিনি ত্রাণ দিচ্ছেন। তো আমার মনে হচ্ছে এটা সমাধান হয়ে যাবে, বন্যাটা আশা করব খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। এবং আজকেও দেখবেন যে সারা বাংলাদেশে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, ঢাকাতেও আজকে অলরেডি স্ট্রাক অফ অবস্থা, খুব বেশি আসলে কিছু সমস্যা আসলে আমার দেখবেন, আমি সবসময় একটা কথা দেখুন, আমরা সব কিছু সরকারের উপরে চাপিয়ে দিই।
এখন দেখুন নিজেদের দায়িত্বের জায়গা আমরা আমাদের দায়টা নিতে চাই না। আপনি দেখবেন যে ঢাকা চট্টগ্রামের যে জলাবদ্ধতাগুলো কেন হচ্ছে, আপনি দেখবেন যে ঢাকার আশপাশে যে খালগুলো ছিল সেগুলো সব ভরাট হয়ে গেছে। আপনি দেখবেন যে ড্রেনেজ যে সিস্টেম, খুব উন্নত মানের ড্রেনেজ সিস্টেম আমাদের রয়েছে, কিন্তু আমরা ড্রেনগুলোতে আমরা পলিথিন ফেলে দিই, আমরা প্লাস্টিকের বোতল ফেলে দিই। এই জায়গাগুলোতে যদি আমরা সচেতন হই, আমার মনে হচ্ছে এই সরকার 2-3টি কাজ যদি করতে পারে, আপনি দেখবেন বাংলাদেশে খাদ্যে ভেজালের জন্য সরকারকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে, যে খাদ্যে ভেজাল করলেই তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। আমাদের দেশে খাদ্য ভেজাল একটি সমস্যা, আমাদের দেশে পরিবেশ নিয়ে আমরা আসলে সচেতন না। এই পরিবেশের সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিষয়ে আমার মনে হচ্ছে সরকারকে এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একটু এগিয়ে আসতে হবে। তাহলে দেখবেন ঢাকা শহরে যে জলাবদ্ধতা, এটি শুধুমাত্র খালগুলো নেই, দেখুন সারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছেন, এবং দেখবেন যে সরকার এই সরকার খাল খনন কর্মসূচিগুলো ঘোষণা করেছেন, কিন্তু সব জায়গায় খালগুলো যেভাবে খনন করার কথা সেভাবে হচ্ছিল না। এই জায়গাগুলোতে আসলে আমাদের সকলকে সম্পৃক্ত হতে হবে, যে আমরা শুধুমাত্র সরকারের ঘাড়ে দিয়ে আমরা এই দেশটাকে চেঞ্জ করতে পারবো না। 24-এর যে গণঅভ্যুত্থান, এই 24-এর গণঅভ্যুত্থানের স্পিডটাকে ধরে সকলের জায়গা থেকে সচেতন হতে হবে, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে যে এই দেশটা আমাদের। আমরা যদি যখন আমরা ফিল করতে পারবো, দেশপ্রেমের সর্বোচ্চ চূড়ায় যখন আমরা যেতে পারবো, আমরা যুদ্ধ যেমন করেছি 71-এ, আমার মনে হচ্ছে এই নতুন বাংলাদেশ করার জন্য ঠিক ওরকম একটি যুদ্ধের মতো, যে আমরা সকল কাজে আমরা সরকারকে সাহায্য করব। সরকার সীমাবদ্ধতা আছে, আমরা নিজেরা শুরু করব। আমি যদি আমার বাড়ির আঙিনা পরিষ্কার, আপনি দেখবেন সামনে ডেঙ্গু সিজন আসতেছে, যেটা বর্ষাকাল, আপনি দেখবেন যে ডেঙ্গু কোথায় হয়। আমি মনে হয় আপনার কথা বুঝতে পেরেছি। এই জায়গাগুলোতে আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের একটি সুন্দর বাংলাদেশ, নিজেদের দেশকে নিজেদের রক্ষা করার চেষ্টা থাকতে হবে। সেই সাথে সাধারণ মানুষ আসলে ইন রিটার্ন যেটা চায়, সেটা হচ্ছে সাধারণ মানুষের টাকায়, ট্যাক্সের টাকায় যে গভর্নমেন্ট চলে বা যেইভাবে রাষ্ট্র পরিচালিত হয়, তাদের যতটুকু প্রাপ্য ততটুকু প্রাপ্য যেন সাধারণ মানুষ পায়। চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, সেই খাতগুলো যেন সরকার আসলে ওই জায়গাগুলোতে আরও নজর দেয়, সেই সুবিধাগুলো যেন সাধারণ নাগরিকরা পায়। সেই জায়গাতে আসলে মানুষের যে চাওয়াটা, সেই চাওয়াটাও পূরণ হোক। আমার মনে হয় যদি দুইটা জায়গায় আসলে মিউচুয়াল থাকে, জনসাধারণের জন্য সরকারের বা ক্ষমতার যে সম্পর্ক, সেই জায়গায় একটা সমন্বয় তৈরি হওয়া সম্ভব। প্রান্তিক মানুষের সুখ দুঃখ যাতে সরকার ভাবে। দেখবেন যে আপনি যে টেক্সটটা গেছে, আপনি দেখবেন যে এই সরকার কিন্তু বলেছে সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা প্রকল্প বন্ধ করে দিয়েছে। নতুন করে বলছে যেই বিল্ডিংগুলোর হয়েছে সেগুলো হবে, নতুন করে কোনো বিল্ডিং স্থাপনা হবে না। আপনি দেখবেন আজকে একটি নিউজ এসছে যে ফ্যাসিস্ট হাসিনা 1 বছরে 35 কোটি টাকার খাবার খেয়েছে। আপনি দেখবেন প্রধানমন্ত্রী তার কেমন 150 টাকার খাবার খাচ্ছে। এই যে যাত্রাটা শুরু হয়েছে, আমার মনে হয় এই যাত্রাটাকে ধরে রাখতে হবে। সকলের জায়গা থেকে আমরা মিতব্যয়ী হতে হবে। আমাদের অনেক রকম সীমাবদ্ধতা আছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে, সেই সবকিছুকে পার করে আসলে আমাদের যে দেশটা, আমরা সকলে যদি ব্যক্তিগতভাবে মিতব্যয়ী হই, আমার মনে হয় আমরা দেশকে কিছু দিতে পারবো, সমাজকে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকেই। আর আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসে যেটা আসলে দর্শকদেরকে বলতে চাই, আমার আজকের অতিথিরা যেভাবে করে বললেন, বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের শুধু নৈতিক দায়িত্ব নয়, আমাদের এই জায়গা থেকে আসলে আমাদের সর্বোচ্চটা আশা করে যারা আসলে বন্যা দুর্গত তারা। তাই আপনি আমরা সবাই, এখন বন্যাটা মাত্র শুরু হলো, সামনে হয়তো আরও লম্বা সময় আমাদের দেখতে হবে, আরও অগণিত লাশের খবর আমাদেরকে দিতে হবে। তবে সব কিছুকে ছাপিয়ে মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ায়, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিতে চাই। সঙ্গে যারা ছিলেন এতক্ষণ, ধন্যবাদ সবাইকে।